বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। ঠিক আছে, আমাদের যে বাংলা সাহিত্যটা আছে, হ্যাঁ, আমাদের যে বাংলা সাহিত্যটা আছে, আমরা জানি ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য, ঠিক আছে। এই যে বাংলা সাহিত্য লিটারেচারের যে বিষয়গুলো থাকে, এই লিটারেচার গুলো কেউ না কেউ তো লিখেন, তাই না? বিভিন্ন রাইটাররা লিখেন, যা লিখেন তা থেকে আমাদের কি হয়, সাহিত্য তৈরি হয়, সাহিত্য কর্ম বলি আমরা এগুলাকে। হ্যাঁ, লেখাগুলোকে আমরা কি বলি, সাহিত্য কর্ম বলি। এই যে সাহিত্য কর্ম, বিভিন্ন সময় বিভিন্ন লেখকগণ এই যে বিভিন্ন সাহিত্যের সৃষ্টি করেছেন, এই যে আমি বলছি বিভিন্ন সময়ে বিভিন্ন লেখকগণ, সময়, এই সময়ের উপর ভিত্তি করে বাংলা সাহিত্যকে তিনটা যুগে ভাগ করেছে। একটাকে বলা হচ্ছে প্রাচীন যুগ, একটাকে বলা হচ্ছে মধ্যযুগ, আর একটাকে বলা হচ্ছে আধুনিক যুগ। বাংলা সাহিত্যের যুগ বিভাগ জিনিসটা যদি আমরা দেখি, আমরা বাংলা সাহিত্য পড়তে হইলে আগে সাহিত্যের যুগ বিভাগটা জানতে হবে, অর্থাৎ কোন যুগে কি ধরনের সাহিত্য রচনা হয় সেটার জন্য। প্রাচীন যুগটা হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত সময় ব্যক্তিকাল ছিল। 650, সময়টা খেয়াল করেন, 650, ঠিক আছে। 650 থেকে 1200, 650 থেকে 1200 হচ্ছে প্রাচীন যুগ। 1201 থেকে 1800 হচ্ছে মধ্যযুগ, এগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। আর 1801 থেকে বর্তমান হচ্ছে আধুনিক যুগের মধ্যে পড়ে। বাংলা সাহিত্যের যুগ বিভাগটা আমরা আরেকটু যদি এভাবে দেখি, প্রাচীন যুগটাকে তো ভাগ করে নাই, কিন্তু মধ্যযুগকে ভাগ করেছে তিন ভাগে। মধ্যযুগকে ভাগ করেছে তিন ভাগে। এই মধ্যযুগটা বা বাংলা সাহিত্যের যুগ বিভাগটা, এগুলো আবার বিভিন্ন রাইটার বিভিন্নভাবে ভাগ করেছেন। ওগুলো ব্যাংকের জন্য আমাদের অত বেশি গুরুত্বপূর্ণ না, শুধু ব্যাংক না, ও অনেক পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ না। বাট এই অংশটুকু আমাদের জানা থাকতে হবে। মধ্যযুগকে যেভাবে ভাগ করেছে, মধ্যযুগকে ভাগ করা হয়েছে তিন ভাগে। একটা হচ্ছে প্রাক চৈতন্য। এই চৈতন্য কিন্তু একজন মানুষের নাম, মনে রাখবেন। প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ। প্রাক চৈতন্য মানে চৈতন্যের আগের সময়, পূর্ববর্তী যুগও বলা হয়। চৈতন্য যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ। প্রাক চৈতন্য হচ্ছে চৈতন্যের চৈতন্য যুগ শুরুর আগে আর কি, 1351 থেকে 1500 সাল পর্যন্ত এটাকে প্রাক চৈতন্য যুগ বলা হয়। চৈতন্য যুগ বলা হয় 1501 থেকে 1600। তবে এটা নিয়ে একটা মতান্তর আছে, অনেকে 1700 সাল পর্যন্ত বলে থাকে। ঠিক আছে, কাকে? চৈতন্য যুগকে। আবার চৈতন্য পরবর্তী যুগ হচ্ছে 1601 থেকে 1800 সাল। আবার অনেকে 1701 থেকে 1800 পর্যন্ত বলে থাকেন এটাকে। ঠিক আছে। সো প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ, এই তিনটা যুগ মিলেই হচ্ছে আমাদের মধ্যযুগ। এই তিনটা যুগ মিলেই হচ্ছে আমাদের মধ্যযুগ। এই মধ্যযুগ, এই মধ্যযুগে যে তিনটা টার্ম আমরা পাইলাম, প্রাক চৈতন্য, চৈতন্য এবং চৈতন্য পরবর্তী, এর মধ্য থেকে মনে রাখবেন চৈতন্য পরবর্তী যুগটাকে, যেটা 1601 থেকে 1800 সাল পর্যন্ত বিস্তৃত, চৈতন্য পরবর্তী যুগকে বাংলা সাহিত্যের সুবর্ণ যুগ বলা হয়। এই প্রশ্নটা অসংখ্যবার পরীক্ষাতে আসছে, ভালো করে মনে রাখবেন। আহ চৈতন্য পরবর্তী যুগকে বাংলা সাহিত্যে সুবর্ণ যুগ বলা হয়, সুবর্ণ যুগ বলা হয়। দেখেন, এবার তাহলে আমরা যেহেতু আজকে শুধু প্রাচীন যুগ পড়বো, আমরা প্রাচীন যুগের মধ্যেই থাকবো। প্রাচীন যুগের কি কি রচিত হয়েছে বা প্রাচীন যুগে কি ছিল সেটা আমরা একটু দেখার ট্রাই করছি। ঠিক আছে, প্রাচীন যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? হ্যাঁ, স্লাইড দেখাচ্ছি তো। স্লাইড আপনারা দেখছেন না? আমি তো মনে হচ্ছে আমার, আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছে। স্লাইড তো সবাই দেখতে পারার কথা। হ্যাঁ, দেখছি দেখছি। আপনি একটু রিজয়েন করেন। ওকে, দেখেন,
প্রাচীন যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য ছিল এখানে ব্যক্তি এবং মানে ব্যক্তি জীবনটা হচ্ছে প্রাধান্য পাইতো, ব্যক্তি জীবনটাকে প্রাধান্য দেওয়া হয়তো, ধর্মের প্রভাব ছিল না বললেই চলে। কোন যুগে? প্রাচীন যুগে। কিন্তু মধ্যযুগে আমরা গিয়ে দেখবো মধ্যযুগে ধর্ম মানে মুখ্য হয়ে যায়, ব্যক্তি হয়ে যায়, ব্যক্তি জীবন হয়ে যায় গৌণ। কিন্তু প্রাচীন যুগে ব্যক্তি জীবনই ছিল মুখ্য, অর্থাৎ প্রাচীন যুগের যে সাহিত্য কর্মগুলা ছিল সেই সাহিত্য কর্মগুলা আমিত্বতে ছিল, আমি আমরা এই রিলেটেড, অর্থাৎ আমিত্বতে ছিল। কিন্তু মধ্যযুগে গিয়ে সেখানে ধর্মটা প্রাধান্য পেয়ে গেল, আমিত্বতে আর থাকলো না। ঠিক আছে, তার মানে প্রাচীন যুগে সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে ব্যক্তি বা সমাজ জীবন প্রাধান্য পেয়েছে, ধর্ম প্রাধান্য পায় নাই। প্রাচীন যুগের আরো কিছু অলিখিত নিদর্শন আছে। প্রাচীন যুগে অলিখিত নিদর্শনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছড়া, রূপকথা, প্রবাদ। এগুলো হচ্ছে মুখে মুখে ব্যবহৃত হতো, হাতে কলমে মানে কাগজে কলমে লেখা পাওয়া যায় না আর কি। বাংলা ভাষা ও সাহিত্যে সবচেয়ে পুরনো নিদর্শন হচ্ছে চর্যাপদ। আসেন আমরা একটু দেখি চর্যাপদ জিনিসটা আসলে কি। এই যে রবীন্দ্রনাথ এখন মনে করেন একটা কবিতা লিখলো সোনার তরী, এটা তো একটা কবিতা, তাই না? ঠিক আছে, আবার রবীন্দ্রনাথ মনে করে লিখলেন সঞ্চয়িতা। সঞ্চয়িতা কার লেখা? সঞ্চিতা কার লেখা? সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। সঞ্চিতা এবং সঞ্চয়িতার মধ্যে প্রায়শ পেচ লাগে। মনে রাখবেন রবীন্দ্রনাথ বয়সে নজরুল চাইতে বড় ছিল, তাহলে সঞ্চয়িতার অক্ষর বেশি, মানে সঞ্চয়িতা লম্বা, রবীন্দ্রনাথ লম্বা, তাহলে সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ লিখেছিল, সঞ্চিতা অপেক্ষাকৃত সঞ্চয়িতার তুলনায় ছোট। ঠিক আছে, তাহলে সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল। যাই হোক, যেটা বলছিলাম, মনে করেন সোনার তরী লিখলেন রবীন্দ্রনাথ ঠাকুর, উনি আবার সঞ্চয়িতা লিখলেন। ঠিক আছে, তো এখন খেয়াল করে দেখেন সঞ্চয়িতা, সোনার তরী এগুলো যে লিখেছেন, আমাদের আসলে প্রথম কে লিখেছিল, বাংলা সাহিত্যে প্রথম কি লেখা হয়েছিল, এই যে একটা বিষয় আসতেছে না, এই যে বাংলা সাহিত্যের শুরুটা কিভাবে হইলো, এই যে এখন আমরা সোনার তরী কবিতাটা দেখতেছি, একটা সময় হচ্ছে বঙ্গবাণী কবিতাটা আমরা দেখছি। ঠিক আছে, মাঝখানে মানে বিভিন্ন সময় বিভিন্ন জন তো লিখেছে। তাহলে প্রথম লেখাটা কি ছিল? প্রথম লেখাটা ছিল হচ্ছে চর্যাপদ, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম লেখা হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের সবচেয়ে পুরনো নিদর্শন বলা হচ্ছে কাকে? চর্যাপদকে। চর্যাপদ জিনিসটা কি আসেন একটু দেখি। চর্যাপদ মূলত কতগুলো পদ বা কবিতা বা গানের সংকলন। তখনকার সময়ে কবিতা পড়া হতো না, এখন আমরা যেভাবে পড়তেছি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। আমরা যখন কবিতা পড়তেছি তখন এভাবে হতো না, তখন কবিতাগুলোকে গানের মতো করে গাওয়া হতো। ঠিক আছে, তখন কবিতাগুলোকে কি করতো? গানের মতো করে গাওয়া হতো। ঠিক আছে, হ্যাঁ, মনে করেন যে আমাদের ছোট নদী, ঠিক আছে, এই যে মনে করেন এই আমাদের ছোট নদী যদি তো তৎকালীন সময়ে এই কবিতাটা আবিষ্কার হইতো, তখন এই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এভাবে করে আর আমরা বলতাম না। ঠিক আছে, তখন এই যে গানের সুরে সুরে বলতাম। তার মানে এটার দ্বারা আমরা কি বুঝাইলাম? এটার দ্বারা এটাই বুঝাইলাম তখনকার সময়ে যে কবিতাগুলা ছিল সেই কবিতাগুলা আসলে বেসিক্যালি গানের মতো করে গাওয়া হতো, তাই অনেকেই একে গানের সংকলন বলে থাকেন। কাকে? চর্যাপদকে। চর্যাপদ যদিও কতগুলো পদ বা কবিতা ছিল,
কিন্তু তখনকার সময়ে চর্যাপদগুলো যেহেতু কবিতা আকারে না পড়ে গানের আকারে পড়া হতো বা গাওয়া হতো, সেজন্য একে বলা হচ্ছে গানের সংকলন। ঠিক আছে, ওকে। এরপর আসেন ধর্মমত। চর্যাপদ হলো সহজিয়াদের সাধন সঙ্গীত। চর্যাপদ হলো চর্যাপদ হলো বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। সাধন সঙ্গীত তো বুঝেন, অর্থাৎ সাধনা করতে সাধনা করতে করতে তারা এই গানগুলা গাইতো আর কি, মানে সাধনার সুরে তারা এই চর্যাপদটা কি করত, উপস্থাপন করত। তার মানে ধর্মমত, এই ধর্মমত যদি চিন্তা করি তাহলে এখানে কোন ধর্মের প্রাধান্য পাওয়া গিয়েছে? কোন ধর্মের প্রাধান্য পাওয়া গিয়েছে? বৌদ্ধ ধর্মের। বৌদ্ধ ধর্মের প্রাধান্য পাওয়া গিয়েছে। আপনি যখন চর্যাপদ যখন আপনি পড়বেন, চর্যাপদের বিভিন্ন পদগুলো যখন আপনি দেখবেন, তখন দেখবেন কারো বাসায় কোনো মেয়ে কার সাথে কি ধরনের সম্পর্কে লিপ্ত, হ্যাঁ, বা আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যমান যে অভাবগুলো আছে, এইসব বিষয় আসলে ফুটে উঠেছে চর্যাপদের বিভিন্ন পদে। ঠিক আছে, কিন্তু আপনি অন্য অন দ্য আদার হ্যান্ড আপনি যদি মঙ্গল কাব্যের দিকে মানে মধ্যযুগে যদি যান, তখন দেখবেন মনসা মঙ্গল কাব্য, দেবীর আরাধনা, অন্নদা মঙ্গল কাব্য, দেবীর আরাধনা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, শ্রীকৃষ্ণের আরাধনা। অর্থাৎ মধ্যযুগের যে সাহিত্য কর্মগুলো ছিল, এগুলো বেশিরভাগ ছিল হচ্ছে ধর্মকে ফোকাস করে। হ্যাঁ, বিভিন্ন ধর্মের বিভিন্ন দেব দেবী বিভিন্ন সময় বিভিন্ন আদেশ করেছিলেন, সে আদেশের বেসিসে যা হয়েছে সেগুলো নিয়ে সেই বিভিন্ন সাহিত্য কর্মগুলো রচিত হয়েছে। কিন্তু প্রাচীন যুগের ক্ষেত্রে বিষয়টা ওরকম ঘটে নাই। প্রাচীন যুগের ক্ষেত্রে মানুষের দৈনন্দিন জীবনের তার হচ্ছে যে গুলো ইয়া ছিল, মনে করেন কাম, ক্রোধ, ঠিক আছে, ক্ষুধ পিপাসা, এইসব বিষয়ের উপর ভিত্তি করে কি করা হয়েছিল, এই প্রাচীন যুগের যে সাহিত্যকর্মগুলো, সেই সাহিত্যকর্মগুলো তৈরি হয়েছিল। ঠিক আছে, হাড়িতে ভাত নাহি, হ্যাঁ, অর্থাৎ আমার হাড়িতে ভাত নাই অথচ রোজ কি আসে, অতিথি আসে। হ্যাঁ, আচ্ছা, সহজিয়া, এই যে আমরা এখানে একটা শব্দ পড়লাম না, সহজিয়া, বৌদ্ধ সহজিয়াদের, এই যে সহজিয়ার বিষয়টা হচ্ছে এখানে দেওয়া আছে। এখানে এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, আপনারা জাস্ট একটু পড়ে নেবেন এটা। সহজিয়া বলতে কি বোঝায়? সহজিয়া হচ্ছে একটি বিশেষ ধর্ম সম্প্রদায় যারা সহজ পথে সাধনা করে। চর্যাপদে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা বিধৃত হয়েছে। চর্যাপদে সহজিয়াদের সাধন তত্ত্ব বিবৃত হয়েছে। গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার বাণী ও আদর্শ নিয়ে মতভেদ হয়, ফলে বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান নামে দুটি দল বিভক্ত হয়ে যায়। মহাযান সম্প্রদায় আবার ব্রজযান ও সহযান এই দুটি ভাগে বিভক্ত হয়। এই সহযান বৌদ্ধ সম্প্রদায়ের সাধনার সঙ্গীত হলো চর্যাপদ। সহজিয়া মতের এই যে সহজিয়া মতের প্রবর্তক হচ্ছে মিন্নাথ বা মৎস্যেন্দ্রনাথ। এই নামটা মনে রাখবেন, এটা পরে আরেকটা জায়গাতে কাজে দিবে। সহজিয়া মতের প্রবর্তক হচ্ছে মিন্নাথ বা মৎস্যেন্দ্রনাথ। আসেন এবার আমরা চর্যাপদ জিনিসটা কিভাবে আসলো আমরা একটু দেখি। আমরা প্রাচীন যুগ বলতেছি কত সাল থেকে কত সাল, একটু আসেন আমরা শেয়ার করি। এই চর্যাপদ প্রাচীন যুগটা হচ্ছে আপনারা আমার চেয়ে আরো ভালো জানেন, আপনাদের সাথে জাস্ট শেয়ারিং হবে এটা। চর্যাপদটা কত, মানে প্রাচীন যুগটা কত সাল থেকে কত সাল আমরা বলেছি একটু আগে? 650 থেকে 1200 সাল। তার মানে কি, আমরা বলতেছি প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে চর্যাপদ। তাহলে চর্যাপদ লেখা হয়েছে কখন থেকে কততে? প্রাচীন যুগের নিদর্শন যদি চর্যাপদ হয়,
তাহলে চর্যাপদ ডেফিনেটলি কত 650 থেকে 1200-র মধ্যে লেখা হয়েছে, তাই না? এখন দেখেন 650 থেকে 1200-র মধ্যে একটা সাহিত্য রচনা হয়েছে, আমরা কি সেই সাহিত্যটা 650 থেকে 1200 সালে হাতে হাতে পাইছিলাম? এখন যেমন আমি যদি একটা কবিতা লিখি, কালকে আপনি আমার কবিতাটা পাই যাবেন, কারণ আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিলে আপনারা কালকেই পড়তে পারবেন, অথবা এখন লিখে এখন দিলেও পড়তে পারবেন। কিন্তু 650 থেকে 1200 সালের সময় ওই অবস্থাটা কি ছিল যে তারা তখন লিখছে এবং মানুষের সাথে সাথে পেয়ে গিয়েছে? পায় নাই। তাহলে এই যে তারা এই কবিতাগুলো লিখেছিল, এগুলো আসলে পাওয়া গিয়েছিল কবে? কবে নাগাদ পাওয়া যায়? বুঝতেছেন না? লেখা হয়েছে 1907। ভেরি গুড। কত সালে আমরা এই জিনিসটা, কত সালে আমরা এটা খুঁজে পাই যে 650 থেকে 1200-র মধ্যে আমাদের পূর্বপুরুষগণ এই ধরনের বিষয়াদি লিখেছেন? কত সালে? 1907 সালে। তাহলে 1907 সালে আমরা আবিষ্কার করে ফেললাম 650 থেকে 1200 সাল নাগাদ আমাদের এই দেশের কিছু আমাদের পূর্ববর্তী কিছু মানুষজন অনেক ধরনের কবিতা, গান এগুলো কি করেছেন? রচনা করেছেন। তাহলে এটা কি এমন যে আমাকে কেউ স্বপ্ন দেখাইলো আর আমি যাই খুঁজতে শুরু করলাম, এই নিশ্চয়ই কেউ লিখছে, নিশ্চয়ই কেউ লিখছে? বিষয়টা কি এরকম ছিল? না, বিষয়টা এরকম ছিল না। বিষয়টা কিভাবে হয়েছে একটু আমরা আসেন দেখি। পাঞ্জাব, পাঞ্জাব নামে একটা জায়গা, রাজ্য ছিল। এই পাঞ্জাবের রাজা হচ্ছে রণজিৎ সিং। রণজিৎ সিং ছিলেন পাঞ্জাবের রাজা। তার পুত্রের নাম ছিল রাধাকিশন। এই রাধাকিশন হচ্ছে 1868 সালে আপনাদের পড়াশোনা বাড়ায় দেয় কিভাবে? পড়াশোনার প্রেসারটা বাড়ায় দেয়। এই রাধাকিশন 1868 সালে ভারতের সকল ভাষার পুঁথি সংরক্ষণের জন্য লর্ড লরেন্স, আপনারা তো জানেন এই লর্ডরা তখন হচ্ছে কি করত, রাজ্য দেখভাল করার ছিল তাদেরকে। তো এই লর্ড লরেন্সকে অনুরোধ করেন যে আমাদের এখানে যে পুঁথিগুলো আছে ভারতের বিভিন্ন ভাষার, চলেন আমরা এই পুঁথিগুলোও, আপনি যদি পুঁথিগুলো সংগ্রহ করেন তাইলে আমাদের জন্য ভালো হয়। এটার জন্য রাধাকিশন কি করলো? লর্ড লরেন্সকে অনুরোধ জানালো। লর্ড লরেন্স সে অনুরোধে সাড়া দিয়ে বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি নামে যে প্রতিষ্ঠানটা ছিল, বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি, সেই বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি হতে সরি, লর্ড লরেন্স এটা এই দায়িত্বটা কাকে দিল? এশিয়াটিক সোসাইটিকে দিল। এশিয়াটিক সোসাইটি কি করলো? রাজা রাজেন্দ্রলাল মিত্র, নামটা ভালো করে মনে রাখবেন, রাজা রাজেন্দ্রলাল মিত্রকে সাথে নিয়ে এই পুঁথিগুলা, ওই যে রাধাকিশন যে পুঁথিগুলো সংগ্রহ করার কথা বলছিল, সে পুঁথিগুলো সংগ্রহ করার চেষ্টা শুরু করলো। রাজা রাজেন্দ্রলাল মিত্র নেপালে গিয়ে সংস্কৃতে রচিত বৌদ্ধ ধর্ম সাহিত্যের পুঁথি প্রাপ্ত হন, অর্থাৎ অনেকগুলো পুঁথি পাইছেন, ঠিক আছে? অনেকগুলো পুঁথি তিনি প্রাপ্ত হন। অর্থাৎ চর্যাপদটা কিভাবে আমরা পাইছি সেটার পটভূমিটা আমরা দেখতেছি। তো তিনি অনেকগুলো পুঁথি প্রাপ্ত হন। হ্যাঁ, এই যে পুঁথিগুলা উনি 1882 সালে, কত সালে? 1882 সালে এই যে নেপালে প্রাপ্ত সংস্কৃত ভাষায় রচিত বৌদ্ধ পুঁথির একটি তালিকা প্রস্তুত করেন। এই তালিকাটার নাম ছিল এইটা, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। এই বইটা আসছে কিভাবে বুঝতে পারছেন? সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল।
আসতেছি, কোথায় পান সেটা একটু পরে আসতেছি। না না, এটা নেপালের রাজদরবারে পাওয়া যায় নাই। এটা হচ্ছে যে আপনাকে যেটা বললাম, এই যে এটা এটা তো কোনো কিছু পাওয়া না, এটা একটা মানে পুঁথির তালিকা প্রস্তুত করছেন তিনি। অর্থাৎ মনে করেন যে তিনি গেছেন আহ ভারতের উড়িষ্যাতে গেছেন, ওখানে একটা পুঁথি পাইছেন, ওটার নাম লিখছেন। হ্যাঁ, আবার অমুক জায়গাতে গেছেন, ওখানে একটা পুঁথি পাইছেন, ওটার নাম লিখছেন। এই যে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন অফ নেপাল, এই এইটা এটা হচ্ছে একটা তালিকা। কিসের তালিকা? সংস্কৃতে, সংস্কৃত ভাষায় রচিত পুঁথির একটা তালিকা হচ্ছে এটা, যেটা কত সালে প্রকাশ হয়? 1882 সালে। কে প্রকাশ করেন? রাজা রাজেন্দ্রলাল মিত্র। তাহলে উনি এটা প্রকাশ করার পেছনের কারণটা কি? পেছনের কারণটা হচ্ছে রণজিৎ সিং এর পুত্র রাধাকিষণ যখন লর্ড লরেন্সকে অনুরোধ জানান এই পুঁথিগুলো সংগ্রহের জন্য, লর্ড লরেন্স তখন বঙ্গীয় এশিয়াটিক সোসাইটিকে দায়িত্ব দেন। বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি আবার রাজেন্দ্রলাল মিত্রকে সাথে নিয়েছিলেন, সেখান থেকে এই বিষয়টা আছে। আমি কি এতটুকু বুঝাতে পারছি? এতটুকু কি বুঝেছেন? ওকে, এবার দেখেন, এইটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতেছিল। তো চলতে চলতে দেখা গেল 1891 সালে রাজেন্দ্রলাল মিত্র মারা যান। 1882 সালে ওই বই প্রকাশ করেন। 1891 তিনি কি হন? ইহলোক ত্যাগ করেন। তো উনার যে কাজটা, ওই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। পরবর্তীতে বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি হতে হরপ্রসাদ শাস্ত্রীকে, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীকে এইটার কি করা হয়? দায়িত্ব দেয়া হয়। এই দায়িত্ব পেয়ে 1897 এবং 1898 নেপালে যান কে? শাস্ত্রী, মিস্টার শাস্ত্রী 1897 এবং 1898 নেপালে যান। কয়বার? দুইবার। ঠিক আছে, দুইবার কি করেন? নেপালে যান। কিন্তু দুইবারে নেপালে গিয়েও তিনি আসলে তেমন কিছু আবিষ্কার করতে পারেন নাই। কিন্তু 1907 সালে যখন উনি তৃতীয়বারের মতো নেপালে যান, তখন নেপালের রাজদরবারের যে রয়্যাল লাইব্রেরি আছে, সে রয়্যাল লাইব্রেরিতে তিনি 4টি পুঁথির সন্ধান পান। কয়টি পুঁথির? 4টি পুঁথির সন্ধান পান। ওই 4টি পুঁথির মধ্যে একটা পুঁথি হচ্ছে আমাদের আজকের চর্যাপদ। ভাই, আপনারা কি তাহলে বুঝতে পারছেন? তো সারা জীবন আমরা পড়ে আসছি 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা রয়্যাল লাইব্রেরি থেকে কি হয়, কি কি পান? এই চর্যাপদ আবিষ্কার করেন। তাহলে এই আবিষ্কারটা আসলে হঠাৎ করে হয় নাই, এটার পিছনের প্রেক্ষাপটটা বুঝতে পারছেন? কেন হয়েছে, কিসের প্রেক্ষাপটে হয়েছে? বুঝাইতে পারছি কিনা? যে প্রশ্ন যদি কোনো কারণে কঠিন হয়, প্রশ্নটা এমন আসতে পারে, হরপ্রসাদ শাস্ত্রী কততম বারের প্রচেষ্টায় চর্যাপদ আবিষ্কার করেন? উত্তর কি হবে? তৃতীয়বারের প্রচেষ্টায়। কতবারের প্রচেষ্টায়? তৃতীয়বারের প্রচেষ্টায়। এটা ভালো করে মনে রাখবেন। এবার আসেন তাহলে হরপ্রসাদ শাস্ত্রী ইনি কি ছিলেন আমরা একটু দেখি। রাজেন্দ্রনাথ মিত্র তৎকালীন ব্রিটিশ সরকার বাংলা, বিহার, আসাম, উড়িষ্যা অঞ্চলের পুঁথি সংগ্রহের দায়িত্ব দেন। যা বলেছিলাম, ঠিক আছে, যা বলেছিলাম দেখছেন। ওই যে আমি এখানে হচ্ছে যে কি আপনার হচ্ছে ইয়ার কথা বলা আছে, ব্রিটিশ সরকারের কথা বলা আছে আর কি, ঠিক আছে। আমি ওই জিনিসটাকে ভেঙে বলেছি আর কি, ঠিক আছে। ওই লর্ড লরেন্সের কথা বললাম, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, ঠিক আছে। ওকে, হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি ছিল মহামহোপাধ্যায়। অনুসন্ধান হরপ্রসাদ শাস্ত্রী প্রাচীন বাংলায় পুঁথির খোঁজে 4 বার নেপালে যান। উনি 4 বার নেপালে যান।
1897, 98, 1907 এবং 1922। তাহলে 1922-এরটা আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ 1907 সালেই তো যা কাজ, যেটা অবজেক্টিভ ছিল সে অবজেক্টিভটা অ্যাটেইন হয়েছে কত সালে? 1907। এই কারণে এটা বোল্ড করে দেওয়া। বুঝাতে পারছি? সবাই কি বুঝেছি কি না? ওকে। 1907 সালে নেপাল ভ্রমণের সময় তিনি নেপালের রাজদরবারের গ্রন্থাগারে কিছু নতুন পুঁথির সন্ধান পান। পুঁথি জিনিসটা কি এখানে দেওয়া আছে, আপনারা যদি পুঁথি জিনিসটা ডিটেল জানতে চান এখানে পড়ে নেবেন। এটা 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 আমার পড়ানোর কিছু না, এটা আপনার জাস্ট পড়ার জন্য দেওয়া হয়েছে। পুঁথি ছিল কয়টা? তাহলে কয়টা পুঁথির সন্ধান পান একটু উত্তর দেন তো। কয়টা পুঁথি আমি বলেছিলাম? কয়টা পুঁথির সন্ধান পান? 4টা। এই 4টা পুঁথির নাম ভালো করে জানতে হবে। এই 4টা পুঁথির নাম ভালো করে জানতে হবে। তাহলে কত সালে এটা পান? এই 4টা পুঁথির সন্ধান তিনি কত সালে পান? 1907 সালে। প্রশ্নটা যদি এখন এমন ভাবে আসে, বাংলা কত সালে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন? বাংলা বাংলা কত সালে? বাংলা কত সালে? বাংলা 1314। মনে রাখবেন, যে সকল সাল অসংখ্যবার পরীক্ষাতে আসছে সে সকল সালের বাংলাটা ভালো মতো জেনে নেবেন। পরীক্ষাতে সালটা আসবে কিন্তু ইংরেজিতে না এসে বাংলাতে আসতে পারে। তাহলে কত সাল হবে এটা? 1314। ঠিক আছে, বাংলা 1314, ইংরেজি 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে 4টি পুঁথি কি করেন? 4টি পুঁথির সন্ধান পান। পুঁথিগুলোর নাম ছিল এরকম: চর্যাচর্য বিনিশ্চয়, যেটার নাম আমরা এখন চর্যাপদ নামে চিনি, চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, ডাকার্ণ। এই 4টা। এই 4টা পুঁথির নাম একটু লিখে দেন। এই 4টা পুঁথির নাম একটু লিখে দেন। কোন 4টা পুঁথি পাইছিল এটা একটু লিখবেন সবাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ভেরি গুড। আমরা তাহলে দেখলাম। এখন এই যে 4টা পুঁথি উনি 1907 সালে সংগ্রহ করেছেন বা উনি খুঁজে পাইছেন, সন্ধান পাইছেন, এগুলো কিন্তু উনি নেপাল থেকে সংগ্রহ করে আনার পরে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় গদ্য গান ও দোহা নামে সম্পাদনা করেন। ঠিক আছে, অর্থাৎ প্রকাশ করেন আর কি। এই সম্পাদনায় তিনি কি করেন? প্রকাশ করেন। তাহলে কি নামে? কি নামে? 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। তাহলে এই যে বইটা উনি 1916 সালে কি করলেন? এই যে বইটা উনি 1916 সালে প্রকাশ করলেন, এই বইটাতে আসলে টোটাল কয়টা বই ছিল? 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এটাতে আসলে মানে বইয়ের সংখ্যা কত? 4। ওই 4টা বইকে একত্রে উনি এই একটা বই নামে কি করছে? প্রকাশ করছে। তাহলে বলেন 1916 সমান বাংলা কত সাল? বাংলা কত সালে প্রকাশ করেন? 1323। গুড। চর্যাপদের নামকরণ নিয়ে নানা মত, অর্থাৎ চর্যাপদ এটা তো আমরা যখন দেখছি বইটার মধ্যে লেখা ছিল চর্যাচর্য বিনিশ্চয়। ঠিক আছে, হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক আবিষ্কৃত পুঁথিটি মূল পুঁথি নয়, মূল পুঁথির নকল মাত্র, এবং মূল পুঁথিটি যেহেতু এ পর্যন্ত অনাবিষ্কৃত সে কারণে পরবর্তীকালে চর্যাপদাবলীর প্রকৃত নাম নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। ঠিক আছে,
এইটার থেকে কি হয়েছে দেখেন, মুনি দত্ত এখানে চর্যাপদের নামকরণ নিয়ে নানাজন নানা মত দেন। মুনি দত্ত যিনি ছিলেন চর্যাপদের টিকাকার, তিনি এটাকে আশ্চর্য চয় বলে করেছেন। নেপালের থেকে যে প্রাপ্ত পুঁথি ছিল সেটা দেখছে চর্যাচর্য বিনিশ্চয়। এখানে মনে রাখবেন এটার বাংলাটা অনেক সময় আসে যে চর্য দ্বারা কি বোঝায়, চর্য দ্বারা বোঝায় যা আচরণীয়, অচর্য দ্বারা বোঝায় যা আচরণীয় নয়। ঠিক আছে, এখানে এইটা জাস্ট একটু দেখবেন কে কোন নাম দিয়েছে চর্যাপদটার। চর্যাপদ দ্বারা কি বোঝাচ্ছে, আসলে চর্যা মানে হচ্ছে জীবন যাপনের পদ্ধতি, আর পথ অর্থ হচ্ছে চরণ, অর্থাৎ বাংলায় চর্চা থেকেই চর্যা শব্দটি আসছে। ঠিক আছে, চর্যাচর্য বিনিশ্চয় ছাড়া বাকি তিনটা ছিল পশ্চিমবঙ্গ ভাষায় লেখা। দেখেন ওই যে চর্যাচর্য বিনিশ্চয় এটা বাংলাতে লেখা ছিল, কিন্তু এইগুলো সরপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, ডাকার নোপ এগুলো ছিল পশ্চিম অপভ্রংশ ভাষায় লেখা। রচনাকাল এটা আমরা অলরেডি বলেছি। সন্ধ্যা ভাষা, দেখেন চর্যাপদগুলোর ভিতরে নানা ধরনের দুর্বোধ্য ভাব, এর আক্ষরিক অর্থের সাথে ভাবগত অর্থের ব্যাপক ব্যবধান আছে, ফলে এই পদগুলো বুঝা না বোঝার দ্বন্দ্ব রয়ে যায়। সেই কারণে চর্যায় ব্যবহৃত ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন সন্ধ্যা ভাষা। অর্থাৎ এখানে ভাষাগুলো একটু অস্পষ্ট, এই কারণে সন্ধ্যা ভাষা বলা হয়। দেখেন চর্যাপদের ভাষা, এবার আসুন চর্যাপদ আসলে কোন ভাষায় লেখা, এটা আমরা কি বাংলা ভাষায় যে লেখা এটা আসলে কিভাবে আমরা জানতে পারলাম? এটা কি আমরা নিজেরা নিজেরা জোর করে দাবি করছি যে এটা বাংলাতে লেখা? না, বিষয়টা ওরকম না। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে বাংলা বলে দাবি করলে বিজয় চন্দ্র মজুমদার এ ব্যাপারে আপত্তি জানান। বিজয় চন্দ্র মজুমদার কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার ইতিহাস বিষয়ে 1920 সালে বেশ কয়েকটা বক্তৃতা প্রদান করেন। এই বক্তৃতামালায় ত্রয়োদশ পর্বে তিনি চর্যাপদের ভাষা নিয়ে তার পর্যবেক্ষণ ও মন্তব্য ব্যক্ত করেন। বিজয় চন্দ্র মজুমদার চর্যার ভাষা হিন্দি বৈশিষ্ট্য, উড়িয়া প্রাধান্যের কথা বলেন। অর্থাৎ চর্যাপদের ভাষা নিয়ে কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী বাংলা বললেও এটা নিয়ে কিন্তু একটা বিতর্কের তৈরি হয়। এই বিতর্কের অবসানটা আসতেছি, একটু ধৈর্য ধরেন মনীষা দাস, এত এক্সাইটেড হলে হবে না, আসতেছি। এটা নিয়ে প্রথম দিকে হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী বাংলায় বলার পরও এটা নিয়ে কি হয়েছিল, মতানৈক্য তৈরি হয়েছিল। এই যে বিজয় চন্দ্র মজুমদার উনি এখানের মধ্যে একটা বাম হাত ঢুকিয়ে দিয়েছিলেন, এবং ঢুকিয়ে দিয়ে তিনি বলেছিলেন হচ্ছে কি এটা হচ্ছে হিন্দি বৈশিষ্ট্য এবং উড়িয়া প্রাধান্য আছে এখানে। ঠিক আছে, এরপরে চর্যাপদের ভাষা বাংলা নয় এই নিয়ে প্রথম আলোচনা করেন বিজয় চন্দ্র মজুমদার 1920 সালে। চর্যাপদ যখন রচিত হয় তখন বাংলা ভাষা পুরোপুরি স্বতন্ত্র ভাষা হয়ে ওঠেনি। হরপ্রসাদ শাস্ত্রী দাবি করেন চর্যাপদের ভাষা বাংলা, রাহুল সংকীর্তন দাবি করেন এর ভাষা হিন্দি। একইভাবে বিভিন্ন ভাষার গবেষকগণ তাদের ভাষার সঙ্গে চর্যাপদ সম্পর্ক অন্বেষণ করেছেন এবং চর্যাপদকে নিজেদের মাতৃভাষার আদি নমুনা হিসেবে দাবি করেছেন। বিভিন্ন ভাষার প্রাচীনতম নিদর্শন এখানে দেখেন, এ কারণে প্রাকৃতিক প্রকাশিত হওয়ার পরে একে ভারতের বিভিন্ন ভাষাভাষী তাদের নিজ নিজ ভাষায় প্রাচীনতম নিদর্শন হিসেবে দাবি করেছেন। চর্যাপদের পদগুলো যে পদগুলো ছিল সেখানে মোটামুটি 5টা ভাষার মিশ্রণ পাওয়া যায়। খুব ভালো করে খেয়াল করবেন, 5টা। বাংলা ছাড়াও আরো ভাষা ছিল, কিন্তু ভাষার মিশ্রণ আছে। যেমন মনে করেন এখন আপনাদেরকে আমরা বলি না স্টেশন, তাহলে এই যে আমরা তো স্টেশনটা বাংলাতে বলতেছি, কিন্তু স্টেশনটা আসলে বাংলা ভাষা না। হ্যাঁ, তো চর্যাপদ লেখার মধ্যে এখানে বাংলা ছাড়াও আরো কিছু ভাষার কি পাওয়া যায়, উপস্থিতি পাওয়া যায়। দীপিকা উনি বাঙালি হয়ে এমন কেন করলো না, এখানে বিষয়টা হচ্ছে ওরা গবেষণা করতে, এখানে কোনো যে কন্ট্রাডিকশন আছে বিষয়টা ওরকম না।
গবেষকরা তাদের গবেষণায় মানে প্রত্যেকটাতেই তো কি থাকে, আপনার প্রত্যেক গবেষণাতে কিছু ইয়া থাকে। উনি ওনার যে উনি যে যে ইয়ে দেখেছেন, ওনার দৃষ্টিভঙ্গি থেকে যা যা দেখেছেন তাতে ওনার কাছে এটা মনে হয়েছে আর কি। তো চর্যাপদের ভাষা দেখেন, চর্যাপদের প্রথম ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে। তার বিখ্যাত এই বইটার নাম খুব ভালো করে মনে রাখবেন, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ODBL বলা হয় যেটাকে, সংক্ষেপে ODBL বলা হয়। এই ODBL 1926 সালে প্রকাশিত ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটা বই, যে বইতে তিনি সর্বপ্রথম মানে চর্যাপদের হচ্ছে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বুঝিয়ে দেন যে চর্যাপদের ভাষা আসলে বাংলা। এবং অধিকাংশ ভাষাবিজ্ঞানী তার এই মতকে কি করেন, সমর্থন করেন। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্ব দেখেন, 1946 সালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত সহজান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন। তাহলে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন হচ্ছে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। কত সালে? 1946 সালে। হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক আবিষ্কৃত প্রতিটি পূর্ণাঙ্গ পদ পাওয়া গেছে 46টি। তাহলে আচ্ছা, চর্যাপদের আপনারা তো আমার চেয়ে এটা ভালো জানবেন, চর্যাপদের পদ সংখ্যা কত বলেন তো? চর্যাপদের পদ সংখ্যা কত? উত্তর করবেন সবাই। 50 বা কত? 51। 50 বা কত? 51। এই 50 বা 51-র মধ্যে পূর্ণাঙ্গ পদ হিসেবে আবিষ্কার হয়েছে কয়টা? পূর্ণাঙ্গ পদ হিসেবে আবিষ্কার হয়েছে কয়টা? 46টা। ঠিক আছে, আমরা বলি 46.5টা পাওয়া গেছে, কিন্তু এই চর্যাপদের প্রাপ্ত পদ সংখ্যা হচ্ছে 46.5। তাহলে 46.5 যদি এরকম আসে 46.5 46.5 হবে না? হবে না। যদি নিউমারিক্যাল ফিগার আসে 46.6 হবে আনসার, 5 হবে না। 46 পয়েন্ট কি হবে? 6। ঠিক আছে, আমরা যদিও বলার সময় বাংলাতে বলি 46.5টা পদ, ঠিক আছে, আবিষ্কার হয়েছে, কিন্তু 46.5 এটা হবে 46.6। ঠিক আছে, কারণ 23 নম্বর লাইন পাওয়া গিয়েছিল, 6 লাইন পাওয়া গিয়েছিল। ভাই মনে করেন আমি একটা কাব্যগ্রন্থ লিখলাম, আপনাদের প্রবাল স্যার একটা কাব্যগ্রন্থ লিখলেন। কাব্যগ্রন্থের নাম হচ্ছে মনে করেন ক্ষেতের আইলে আইলে প্রেম, কাব্যগ্রন্থের নাম। এটা হচ্ছে একটা বইয়ের নাম, ক্ষেতের আইলে আইলে প্রেম। কে লিখছে? আমি লিখছি, আমি প্রবল স্যার লিখছি। ঠিক আছে, এই ক্ষেতের আইলে আইলে প্রেমে 51টা কবিতা আমি দিছি। এই 51টা কবিতা কে আমরা মনে মনে ওই যে ধরি সংখ্যাটি 1 ধরছিলাম না, এখানে ধরি ওই 51টা কবিতা হচ্ছে ধরি 51টা পদ। প্রবাল স্যার মরে গেছে, ক্ষেতের আইলে আইলে প্রেম এই বই আর প্রকাশ করতে তিনি পারেন নাই। এখন আপনারা যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি পছন্দ করেন, প্রবাল স্যারের মৃত্যুর পরে তারা প্রবাল স্যারের বাড়িতে আসতেন। প্রবাল স্যারের এই যে ওই দিন বইয়ের ছবি দিলাম, ওই বইয়ের তাক তাক ঘাটাঘাটি করে ক্ষেতের আইলে আইলে প্রেম বইটা আবিষ্কার করলেন। এখন আপনারা আস্তে আস্তে এই ঘুনে মানে উলি পোকা আছে না, এই উলি পোকা খেয়ে ফেললো মনে করেন যে কয়টা পদ, এখান থেকে 4.5টা পদ, মানে চারটা কবিতা
আচ্ছা, এক মনে করেন কবিতাগুলো হচ্ছে 10 লাইনের কবিতা, প্রত্যেকটা কবিতা 10 লাইন করে। আপনারা দেখলেন এখানের মধ্যে 46টা কবিতা আপনারা পাইলেন, আর একটা কবিতার 6 লাইন পাইলেন, 10 লাইন, প্রত্যেকটা কবিতা 10 লাইনের, একটা কবিতা 6 লাইন পাইলেন, বাকিগুলো পাইলেন না। ঠিক আছে? তাহলে ক্ষেতের আইলে আইলে প্রেম এটার মধ্যে কবিতার সংখ্যা টোটাল কয়টা ছিল? 50টা বা 51টা। এটা হচ্ছে চর্যাপদের পদ সংখ্যা। ঠিক আছে? তো ক্ষেতের আইলে আইলে প্রেম কবিতার পদ সংখ্যা কয়টা? 51টা। তাহলে আপনারা এসে উদ্ধার করছেন বা পাইছেন কয়টা? 46.6টা। বাকিগুলো ওই যে কিছুই খেয়ে ফেলছে, পান নাই। বুঝতে পারছি কিনা? ঠিক আছে, ওকে। এই যে আমি যে অন্তত এই মুহূর্তে এই যে ক্ষেতের আইলে আইলে প্রেম দিয়ে হলো বুঝতে পারছি, এটার জন্য গর্বিত মনে করতেছি, বোধ করতেছি। তাহলে দেখেন, হরপ্রশাসনিক গ্রন্থে আবিষ্কৃত প্রতিটি পূর্ণাঙ্গ পদ পাওয়া গেছে 46টি। এই গ্রন্থের 23 নং পদের অর্ধাংশ পাওয়া গিয়েছিল, মানে 6টা, এই 10 লাইনের মধ্যে 6 লাইন পাওয়া গিয়েছিল। এই কারণে কোনো কারণে পরীক্ষাতে যদি আসে 46.5, 46.5 নাকি 46.6, উত্তর হবে 46.6। ক্লিয়ার? এতটুকু বুঝাইতে পারছি কিনা? 24, 25 এবং 48 নং কবিতা নষ্ট হয়ে গেছে, ওই যে পাওয়া যায় না আর কি। অর্ধেক পাওয়া গেছে 23 নং কবিতা 6 লাইন। এই এই যে যেটা অর্ধেক পাওয়া গেছে সেটা রচয়িতা ছিল ভুসুকুপা। এবার আসেন চর্যাপদের তিব্বতী অনুবাদ। চর্যাপদ থেকে আবার তিব্বতী ভাষায় অনুবাদ করছে। দেখেন, চর্যাপদের তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র। 1938 সালে এই অনুবাদ আবিষ্কার করেন ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। খেয়াল করেন, এখানে একটা টুইস্ট আছে। অনুবাদটা করছিল কে? অনুবাদটা করছিল কে? চর্যাপদের তিব্বতী ভাষায় অনুবাদ করছিল কীর্তিচন্দ্র। এই যে কীর্তিচন্দ্র অনুবাদটা করছে তিব্বতী ভাষায়, এটা 1938 সালে প্রবোধ চন্দ্র বাগচি কি করছে? আবিষ্কার করছিল। ঠিক আছে? বোঝা গেল কিনা? প্রশ্ন আসতে পারে, চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করেন? উত্তর হবে কীর্তিচন্দ্র। কে আবিষ্কার করেন? উত্তর হবে প্রবোধ চন্দ্র বাগচি। মণি দত্ত হচ্ছে টিকাকার। টিকাকার চর্যাপদের টিকাকারকে? উত্তর হবে মণি দত্ত। মণি দত্ত। চর্যাপদে কয়টা পদ আছে? 51টা, 50টা বা 51টা। আর কবির সংখ্যা কত? 23 বা 24। 23 বা 24। ওই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, প্রত্যেকটা জায়গাতে উনিও একটু ঘষা মাজা করছে। ওনার মধ্যে পদ সংখ্যা হচ্ছে 50টা, কবি হচ্ছে 23 জন। চর্যার পদ সংখ্যা 50টা, 51। এখানে টেনশন করার কিছু নেই। 50 থাকলে 51 থাকবে না, 51 থাকলে 50 থাকবে না। চর্যাপদের কবির সংখ্যা দেখছি আমরা। চর্যাপদে একজন কবির পদ পাওয়া যায়নি, তার নাম হচ্ছে লারিডম্বিপা। মনে রাখবেন, একজন কবির পদ পাওয়া যায়নি, তার নাম হচ্ছে লারিডম্বিপা। চর্যাপদের রচনা কাল ছিল পাল আমলে। মনে রাখবেন, পাল আমলের লেখা শুরু হয়, চর্যাপদের লেখা শুরু হয় পাল আমলে। ধর্মমত। চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যাপদের বিভিন্ন জন কি কি কোন ভাষায় কি বইয়ের নাম দিচ্ছে এটা দেখা আছে এখানে, যে কিছু বইয়ের নাম আছে। চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ভালো করে মনে রাখবেন, চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরা হচ্ছে চর্যাপদের উল্লেখযোগ্য কবি। এই দেখেন, এখানে যে সরহপা আছে, চর্যাপদের সরহপাকে চর্যাপদের আধুনিক কবি বলা হয়। সরহপাকে চর্যাপদের আধুনিক কবি বলা হয়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন। চর্যাপদে আবার আমাদের আদি কবি কে? অর্থাৎ আমাদের প্রথম কবির নাম কি বলেন তো দেখি? আমাদের আদি কবি বা প্রথম কবি কে? আমাদের আদি কবি বা প্রথম কবি কে হবে? লুইপা।
কারণ চর্যাপদের প্রথম পথটা বা প্রথম কবিতাটা তিনি লিখেছেন। আর চর্যাপদে সবচেয়ে বেশি কবিতা কে লিখছে? সবচেয়ে বেশি কবিতা লিখেছে কে? কানহোপা। কতটা? 13টা। সেকেন্ড হাইস্ট কে বলুন তো? চর্যাপদে কবিতা লেখার দিক থেকে সেকেন্ড হাইস্ট কে? সেকেন্ড হাইস্ট কে? ভুসুকুপা। ভুসুকুপা কয়টা লিখছে? ভুসুকুপা কয়টা লিখেছিল? 8টা। ভেরি গুড। ভুসুকুপা লিখছে 8টা, সবচেয়ে বেশি কান্নপা লিখছে 13টা। বাঙালি কবি সবরপা এবং ভুসুকুপা, অর্থাৎ চর্যাপদের বাঙালি কবি কয়জন ছিল? 2জন, সবরপা এবং ভুসুকুপা। তবে নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুকুপা। আজই ভুসুকু বাঙালি বলি। চর্যাপদের নারী কবি হিসেবে পরিচিত ছিলেন কুক্কুরিপা। চর্যাপদের নারী কবি হিসেবে পরিচিত ছিলেন কুক্কুরিপা, একমাত্র মহিলা কবি। এগুলো হচ্ছে অবৈধ কথাবার্তা চর্যাপদের, কেমন? এগুলা পড়বেন না, ভালো ভালো ছেলেরা এসব পড়ে না। কুক্কুরিপার ব্যাপারে এখানে বলা আছে, একটু করে দেখে দিবেন। আচ্ছা, বললাম চর্যাপদের আধুনিক কবি। আচ্ছা, আধুনিক কবি তো সবচেয়ে কনিষ্ঠ কবি হবে না? আধুনিক কবি তো সবচেয়ে কনিষ্ঠ কবি হবে নাকি? আধুনিক কোনটা? সবচেয়ে কম বয়স যার, সেই তো আধুনিক। তাহলে কনিষ্ঠ কবি বা আধুনিক কবি হচ্ছে সরহপা। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আমাদের আদি কবি লুইপা না, তার মতে সবরপা হচ্ছে আদি কবি। তবে আমরা লুইপাকে আদি কবি হিসেবে বলবো। চর্যাপদের, আচ্ছা চর্যাপদে কয়টা ভাষার সংমিশ্রণ বলেছিলাম? চর্যাপদ কয়টি ভাষার সংমিশ্রণ বলেছিলাম? 5টা ভাষার সংমিশ্রণ বলেছিলাম। চর্যাপদের প্রবাদ বাক্য কয়টা? চর্যাপদের প্রবাদ বাক্য কয়টা? 6টা। চর্যাপদে কয়টা প্রবাদ বাক্য পাওয়া যায়? 6টা প্রবাদ বাক্য পাওয়া যায়। চর্যাপদের ইংরেজি ভাষায় অনুবাদ করেন কে? প্রশ্ন আসতে পারে। আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের কন্যা হাসনা মওদুদ জসিমউদ্দিন। হাসনা মওদুদ জসিমউদ্দিন চর্যাপদের ইংরেজি অনুবাদ করেন মিস্ট্রিক পোয়েট্রি অব বাংলাদেশ নামে। মিস্ট্রিক পোয়েট্রি অব বাংলাদেশ নামে পল্লী কবি জসিমউদ্দিনের কন্যা হাসনা মওদুদ জসিমউদ্দিন চর্যাপদের ইংরেজি অনুবাদ করেন। চর্যাপদের ইংরেজি অনুবাদ করেন। চর্যাপদ, এটা একটু ভালো করে দেখেন। চর্যাপদের ক্ষেত্রে আপনাকে যদি বলা হয় চর্যাপদ আবিষ্কারক কে, উত্তর দেন। চর্যাপদের আবিষ্কারক কে? চর্যাপদের আবিষ্কারক কে? উত্তর দেন। ভুল করবেন একটু পরে। কিন্তু চর্যাপদের আগে যদি এই শব্দটা যোগ হয়ে যায়, নব চর্যাপদের আবিষ্কারক কে, তখন উত্তর কি হবে? নব চর্যাপদের আবিষ্কারক কে? নব চর্যাপদের আবিষ্কারক, ভুল। শাহেদ হবে না। এত সহজ প্রশ্ন, কঠিন হইলে এই জায়গাগুলো ধরা খাবেন। নব চর্যাপদের আবিষ্কারক হচ্ছে শশীভূষণ দাশগুপ্ত। অসিত কুমার হচ্ছে এগুলো কি করেন? অসিত কুমার প্রকাশ করেন, ঠিক আছে, কিন্তু এগুলো সংগ্রহ করেন, আবিষ্কারও সংগ্রহ করেন শশীভূষণ দাশগুপ্ত, ঠিক আছে। যদি বলা হয় নব চর্যাপদের আবিষ্কারক কে, উত্তর হবে শশী। আর যদি বলা হয় নতুন চর্যাপদ, নতুন চর্যাপদ, নতুন চর্যাপদ, তখন হবে ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। তখন হবে ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। বুঝতে পারি নাই। শুধু চর্যাপদের আবিষ্কারক কে? হরপ্রসাদ শাস্ত্রী। নব চর্যাপদ শশীভূষণ দাশগুপ্ত। নতুন চর্যাপদ ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। বুঝতে পারছি কে কোনটা আবিষ্কারক? আর কথা বলে না। নতুন চর্যাপদ এই যে 2017 সালে এটা প্রকাশ পাইছিল।
এখানে চর্যাপদের কবিদের ব্যাপারে বেশ কিছু লাইন দেওয়া আছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকের আলোচনা প্রাচীন যুগ থেকে।